হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো অলৌকিকের সন্ধানে। আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমরা। আরও একটা অসাধারণ ঘটনা তোমাদের আমরা পড়ে শোনাব। এই ঘটনাটা আমাদের যে পাঠিয়েছে তার নাম বিমল চক্রবর্তী। থ্যাংক ইউ বিমল, এরকম একটা ঘটনা আমাদের পাঠানোর জন্য। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের এই অলৌকিকের সন্ধানে চ্যানেলে নতুন নতুন ঘটনা শুনতে আসো, তারা অনেকেই ঘটনা শুনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই চলে যাও। সেটা কি ঠিক করো? একদম না। ঘটনা শোনো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, ইউটিউবে যে ঘটনাগুলো আমরা আপলোড করছি, এর পেছনে আমাদের একটা এফোর্ট আছে, একটা খরচা আছে। আমরা তোমাদের থেকে ডাইরেক্টলি সেই খরচাটা কিন্তু তুলে নিতে পারছি না, বা আমরা কোনো সাবস্ক্রিপশন চাইছি না, আমরা কোনো আলাদা করে টাকা চাইছি না তোমাদের থেকে। তোমরা ইউটিউবে যেরকম অন্য 8-10টা ভিডিও দেখো, সেরকমই আমাদের ভিডিও দেখো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি আমাদের চ্যানেলটা আর একটু বড় হয়, তাহলে সুবিধাটা কি হয় না, ইউটিউব আমাদের চ্যানেলে আরও বেশি করে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এবং এই অ্যাডভার্টাইজমেন্টগুলো থেকেই আমরা কিছু টাকা ইনকাম করব, যে টাকাটা আমরা আবার ফিরিয়ে দেব আমাদের প্রোডাকশানে। ফলে প্রোডাকশান আরও বেটার হবে, তোমরা আরও বেটার ঘটনা শুনতে পারবে আমাদের থেকে। সো ইটস আ উইন উইন সিচুয়েশন, গিভ অ্যান্ড টেক। যাকে অনেক কথা হয়ে গেল, ঘটনায় চলে আসছি। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী, এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় রণদীপ, নমস্কার। আমার নাম বিমল চক্রবর্তী। আমি পলাশীর একজন সাধারণ স্কুল শিক্ষক। আমি কখনো ভূত প্রেত এসবে বিশ্বাস করতাম না। স্কুলে ছেলে মেয়েদের পড়াতাম বিজ্ঞান, যুক্তি, তর্ক, প্রমাণ, এই সবেই ছিল আমার বিশ্বাস। কিন্তু এখন আমি জানি যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমার সঙ্গে যা ঘটেছে তা আমার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ঘটনাটা শুরু হয়েছিল গত বছরের অক্টোবর মাসে, দুর্গাপুজোর ঠিক 2-1 সপ্তাহ পরে। আমার স্কুলে তখন পুজোর ছুটি শেষ হয়ে ক্লাস শুরু হয়েছে মাত্র কয়েকদিন। আমি তখন 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভৌত বিজ্ঞান পড়াতাম। সেদিন ছিল বৃহস্পতিবার। স্কুল থেকে ফেরার পথে আমার এক পুরনো বন্ধু অরিজিতের ফোন আসে। অরিজিৎ আমার কলেজ লাইফের বন্ধু। এখন সে কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। অরিজিৎ ফোনে বলল, এই বিমল, তুই কি এই উইকেন্ডে ফ্রি আছিস? আমার একটা জরুরি কাজে তোর সাহায্য দরকার ভাই। আমি বললাম, হ্যাঁ উইকেন্ডে তো ফ্রি আছি, শনি রোববার তো ছুটি। কেন, কি ব্যাপার? অরিজিৎ বলল, আচ্ছা দেখ, আমার দাদুর একটা পুরনো বাড়ি আছে মালদা জেলার একটা গ্রামে। হ্যাঁ, প্রায় 25 বছর ধরে তালাবন্ধ পড়ে আছে। এখন আমার বাবা সেটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিক্রি করার আগে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আর দাদুর পুরনো কিছু জিনিসপত্র আছে, সেগুলো আনতে হবে। আমি একা যেতে চাইছি না, যদি তুই সঙ্গে যেতে পারিস বেশ একটা আউটিংও হয়ে যাবে। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই একা যেতে চাইছিস না কেন রে? আর তোর বাবা মা বা পরিবারের অন্য কেউ যাচ্ছে না? অরিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ বিমল, ওই বাড়িটা নিয়ে আমাদের পরিবারে না একটা অদ্ভুত ইতিহাস আছে।
বাবা বলেছেন ওইখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, তাই পরিবারের কেউ ওখানে যেতে চায় না। আসলে আমিও একটু একটু ভয় পাচ্ছি, কিন্তু যেতে তো হবেই বল। তাই ভাবলাম তোকে সাথে নিলে কেমন হয়। তুই তো আবার ভূত টুত এসব বিশ্বাস করিস না। তোর মতো একটা র্যাশনাল মানুষ সঙ্গে থাকলে আমারও একটু সাহস হবে। আমি এসে ফেললাম। অস্বাভাবিক মানে? ভূত প্রেতের গল্প নাকি? আরে তোরও কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, চল আমিও যাবো তোর সঙ্গে। দেখি তোর দাদুর বাড়িতে কি আছে। অরিজিৎ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আরে থ্যাংক ইউ ভাই। শনিবার সকালে তুই পলাশী স্টেশনে রেডি হয়ে থাকিস, আমি গাড়ি নিয়ে তোকে পিক আপ করবো। সেখান থেকে প্রায় 4 ঘন্টার রাস্তা। শুক্রবার সন্ধ্যায় আমি আমার বাড়িতে আমার স্ত্রী সাথীকে বললাম যে আমি অরিজিতের সঙ্গে কাজে যাচ্ছি। সাথী একটু চিন্তিত হয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা যাই হোক, ফোন করে জানিও। শনিবার সকাল 7টায় অরিজিৎ তার সাদা স্করপিও গাড়ি নিয়ে পলাশী স্টেশনে এসে পৌঁছালো। আমি একটা ছোট ব্যাগ নিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে বসে দেখলাম অরিজিৎকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তার মুখে সে হাসি নেই, চোখের নিচে কালো দাগ। কিরে, ঠিক আছিস তো? আমি জিজ্ঞেস করলাম। অরিজিৎ গাড়ি স্টার্ট দিয়ে বলল, হ্যাঁ রে, আসলে গতকাল রাত্রে ভালো ঘুম হয়নি। যাকে চল বেরোই। আমরা পলাশী থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে মালদার দিকে রওনা দিলাম। রাস্তায় অরিজিৎ আমাকে তার দাদুর বাড়ির গল্প বলতে শুরু করলো। দেখ বিমল, আমার দাদু ছিলেন একজন জমিদার পরিবারের সন্তান। ওই বাড়িটা তিনি 1960 সালের দিকে বানিয়েছিলেন। বিরাট বাড়ি, প্রায় 15 কাঠা জমির ওপর। দোতলা বিল্ডিং, সামনে বড় উঠান, চারপাশে বাগান। দাদু সেখানে আমার দিদিমাকে নিয়ে থাকতেন। আমার বাবা আর কাকা সেখানেই বড় হয়েছিলেন। তারপর আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম। অরিজিৎ একটু গম্ভীর হয়ে বলল, আসলে 1985 সাল নাগাদ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমার দিদিমা হঠাৎ মারা যান, খুব অদ্ভুতভাবেই। একদিন রাত্রে দিদিমা ওই বাড়ির দোতলা থেকে পড়ে যান। সবাই বলেছিল অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার দাদু বলতেন যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। তিনি বলতেন ওই রাত্রে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। অস্বাভাবিক ঘটনা? কি ঘটনা? আমি আরও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। দাদু বলতেন সেই রাত্রে পুরো বাড়িতে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছিল, সব জানলা দরজা বন্ধ থাকা সত্ত্বেও। আর দিদিমার মৃত্যুর ঠিক আগে তিনি একটা ভয়ঙ্কর চিৎকার শুনেছিলেন। দৌড়ে গিয়ে দেখেন দিদিমা সিঁড়ির নিচে পড়ে আছেন। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হলো দিদিমার মুখে একটা কি বলবো, ভয়ঙ্কর আতঙ্কের ছাপ ছিল, যেন তিনি কিছু একটা দেখে চরম ভয় পেয়ে গেছেন। এসব শুনে আমি যে একটু অস্বস্তি বোধ করলাম না তা নয়, কিন্তু মুখে বললাম, আরে না না, হ্যাট, হতে পারে তার হার্ট অ্যাটাক হয়েছিল বা তিনি স্ট্রোকে মারা গেছেন, তাতেও তো মানুষের মুখে এরকম ভাব আসতেই পারে। অরিজিৎ মাথা নাড়ল। হ্যাঁ, সেটাই সবাই বলেছিল, কিন্তু এর পরে যা ঘটতে থাকলো তা আরও অদ্ভুত। দিদিমার মৃত্যুর পর থেকে ওই বাড়িতে নানা রকম অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। রাত্রে অদ্ভুত শব্দ পাওয়া যেত, পায়ের শব্দ, দরজা খোলার শব্দ, কান্নার আওয়াজ। অনেক সময় দেখা যেত একতলার লাইট নিভিয়ে রাখার পরেও দোতলায় আলো জ্বলছে। দাদু একবার বলেছিলেন তিনি একদিন রাত্রে নাকি স্পষ্ট দেখেছেন দোতলার জানলায় একজন সাদা শাড়ি পরা মহিলার ছায়া। এবার আমার গায়ে একটু শিরশিরানি লাগলো, কিন্তু আমি নিজেকে সামলে নিয়ে বললাম, তারপর দাদু আর সেই বাড়িতে থাকতে পারলেন না। 1985 সালের শেষের দিকে তিনি বাড়িটা তালাবন্ধ করে কলকাতায় চলে আসেন। আমার বাবা আর কাকাকে নিয়ে সেখানে একটা ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেন। তারপর থেকে আর কেউ কখনো ওখানে যায়নি। এতগুলো বছর ধরে বাড়িটা খালিই পড়ে আছে। গ্রামের লোকজন বলে ওই বাড়িতে নাকি এখনো অস্বাভাবিক ঘটনা ঘটে। রাত্রে আলো জ্বলে, কান্নার আওয়াজ পাওয়া যায়, কেউ আর ওই বাড়ির কাছে যেতেই চায় না। আমি এগুলো শুনে একটু অবাক হলাম। বললাম, দেখ, এগুলো তো গ্রামের মানুষের কুসংস্কার। হয়তো চোর ডাকাতরা মাঝে মাঝে ওখানে আশ্রয় নেয়, তাই আলো জ্বালে।
আর পুরনো বাড়িতে নানা রকমের শব্দ তো হয়ই। হাওয়ায় দরজা জানলা নড়ে, তাতেই হয়তো শব্দ হয়। অরিজিৎ একটা করুণ হাসি হাসল, বলল, তুই যা বলছিস ভাই, আমিও তাই ভাবতে চাই, কিন্তু না জেনেই আমার মনে একটা অজানা ভয় কাজ করছে। যাই হোক, বাকি রাস্তা আমরা চুপচাপ পাড়ি দিলাম। প্রায় বিকেলের দিকে আমরা মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রামে পৌঁছালাম। গ্রামের নামটা এখানে বলছি না। অরিজিৎ গ্রামের মূল রাস্তা ছেড়ে একটা সরু মাটির রাস্তায় গাড়ি নিয়ে গেল। দুপাশে ঘন গাছপালা, মাঝে মধ্যে কিছু কাঁচা বাড়ি দেখা যাচ্ছে। প্রায় 10 মিনিট যাওয়ার পর আমরা একটা বিরাট লোহার গেটের সামনে এসে দাঁড়ালাম। গেটটা মূর্ছে ধরা, তার উপর ঘন লতা পাতা ছড়িয়ে আছে। গেটের ওপাশে দেখা যাচ্ছে একটা বিশাল পুরনো বাড়ি, দোতলা বাড়ি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন বহু যুগ ধরে এখানে কেউ আসেনি। দেওয়ালের রং উঠে গেছে, জানলার কাঁচ ভাঙা, ছাদে ঘন শ্যাওলা জমে আছে, চারপাশটা কেমন জঙ্গলের মতো হয়ে আছে। অরিজিৎ গাড়ি থামিয়ে গেটের কাছে নেমে গেল। তার পকেট থেকে একটা পুরনো চাবি বের করে গেটের তালা খুলতে শুরু করলো। তালাটা খুব শক্ত হয়ে গেছে, প্রথমে তো খুলতেই চায় না। অবশেষে অনেক কষ্টে অরিজিৎ তালা খুলল। চল ভেতরে যাই, অরিজিৎ বলল। আমরা গেটের ভেতর ঢুকলাম। চারপাশে ঘন জঙ্গল। একসময় যেখানে বাগান ছিল সেখানে এখন বুনো গাছপালায় ভরা। একটা সরু পথ দিয়ে আমরা বাড়ির সদর দরজার কাছে পৌঁছালাম। দরজাটাও লোহার, আর তাতেও মরচে ধরেছে। অরিজিৎ আর একটা চাবি দিয়ে দরজা খুলল, আর দরজা খুলতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া বেরিয়ে আসলো, সঙ্গে একটা পচা গন্ধ। আমরা ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরটা অন্ধকার, জানলাগুলো সব বন্ধ এবং ভাঙা। আমরা আমাদের মোবাইলের টর্চ জ্বালিয়ে চারপাশ দেখতে শুরু করলাম। ড্রয়িং রুমটা বিশাল, মেঝেতে ধুলোর স্তর পুরু হয়ে জমে আছে। কোনায় কিছু পুরনো আসবাবপত্র পড়ে আছে, সেগুলোতে মাকড়সার জাল। আমার দাদু বলেছিলেন গুরুত্বপূর্ণ কাগজ আর কিছু গয়না দোতলার একটা লোহার সিন্দুকে রাখা আছে। আমাদের একটু ওপরে যেতে হবে, আয়, অরিজিৎ বলল। আমরা সিঁড়ির দিকে গেলাম। সিঁড়িটা কাঠের, আর দেখেই মনে হচ্ছে খুব দুর্বল। আমরা সাবধানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলাম। প্রত্যেকটা সিঁড়িতে পা রাখতেই একটা কড়কড় করে শব্দ হচ্ছিল। দোতলায় উঠে আমরা একটা লম্বা করিডোরে এলাম। করিডোরের দুপাশে অনেকগুলো ঘর, সব ঘরের দরজা বন্ধ। অরিজিৎ বলল, দাদু বলেছিলেন সিন্দুকটা ওই শেষের ঘরটায় রাখা আছে। আমরা করিডোর ধরে শেষের ঘরের দিকে এগোতে শুরু করলাম। হঠাৎ আমার মনে হলো পেছন থেকে কে যেন আমাদের দেখছে। আমি সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকালাম। না, কেউ নেই, শুধু অন্ধকার করিডোর। আমরা শেষের ঘরের দরজার কাছে এসে পৌঁছালাম। অরিজিৎ দরজার হাতল ধরে ঘোরাতে গেল, কিন্তু দরজা আটকে গেছে। শেষে আমরা দুজন মিলে জোরে ধাক্কা দিতে দরজাটা একটা অদ্ভুত শব্দ করে খুলে গেল। ঘরটা অন্ধকার। আমরা টর্চের আলো ফেললাম। ছোট ঘর, কিন্তু অদ্ভুত রকমের ঠান্ডা। বাইরে গরম পড়েছিল। অক্টোবরের শেষের দিকে হলেও বাইরে তখন বেশ গরম, কিন্তু এই ঘরে যেন অকাল শীতকাল নেমে এসেছে। একটা পুরনো খাট, একটা আলমারি, আর ওই কোনায় একটা লোহার সিন্দুক। অরিজিৎ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ওই তো, ওই যে সিন্দুক, চ চ দেখি খুলে কি আছে। আমরা সিন্দুকের কাছে গেলাম। সিন্দুকটা বেশ ভারী এবং পুরনো, তাতে একটা বড় তালা ঝুলছে। অরিজিৎ তার চাবির গোছা থেকে একটা চাবি বের করে তালাটা খুলল। সিন্দুক খুলতেই ভেতর থেকে একটা পুরনো গন্ধ বেরিয়ে আসলো। সিন্দুকের ভেতরে কিছু কাগজপত্রের ফাইল, একটা ছোট কাঠের বাক্স, আর কিছু পুরনো ছবি। অরিজিৎ কাগজপত্রগুলো দেখতে শুরু করলো। আমি কৌতূহলবশত পুরনো ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবিতে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক
আর একজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই অরিজিতের দাদু দিদিমা। আরও কিছু ছবি ছিল পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা ছবিতে। ছবিটা বেশ পুরনো, সাদা কালো। ছবিতে দেখা যাচ্ছে এই বাড়ির সামনে একদল মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু ছবির একটা অংশ অদ্ভুত লাগছে। ছবির ডান দিকের জানালায় কে যেন দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মুখটা ঝাপসা এবং বিকৃত দেখাচ্ছে। অরিজিৎ, এই ছবিটা দেখতো। কই দেখি, এটা কি রে? এই জানলাটায় কে? আমিও বুঝতে পারছি না, তোর বাড়ি তুই জানবি। হয়তো ছবি তোলার সময় কিছু গন্ডগোল হয়েছিল। এইসব কথা হচ্ছে, হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম, নিচতলা থেকে দরজা খোলার শব্দ। আমরা দুজনে একে অপরের দিকে তাকালাম। হ্যাঁ রে, তুই কি নিচে কোনো দরজা খুলে রেখে এসছিস নাকি? না তো, সব বন্ধ করে রেখে এসছি। কি ব্যাপার? এবার আবার শব্দ, পায়ের শব্দ। কেউ নিচতলায় হাঁটছে। আমি সাহস করে বললাম, এই, মনে হচ্ছে চোর ঢুকেছে রে, চল 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 নিচে গিয়ে দেখি। আমরা ঘর থেকে বেরিয়ে করিডোরে এলাম, সিঁড়ির দিকে এগোলাম। নিচ থেকে স্পষ্ট পায়ের শব্দ আসছে, কেউ ড্রয়িং রুমে হাঁটছে। আমরা সিঁড়ি বেয়ে যখন নামছি, হঠাৎ পায়ের শব্দ থেমে গেল। সবকিছু একেবারে চুপচাপ। নিচতলায় নেমে আমরা ড্রয়িং রুমে এলাম, কাউকে দেখতে পেলাম না। কিন্তু এবার আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। মেঝেতে ধুলোর ওপর পায়ের ছাপ, ছোট ছোট পায়ের ছাপ, যেন কোনো মহিলার। কিন্তু আমরা এখানে আসার সময় তো এই ছাপগুলো দেখিনি। অরিজিৎ, এই পায়ের ছাপগুলো দেখ। আমি বলতে যাচ্ছিলাম, হঠাৎ উপর থেকে একটা জোরে শব্দ এলো, যেন কেউ কোনো দরজা জোরে বন্ধ করে দিল। আমরা দুজনে চমকে ওপরের দিকে তাকালাম। হ্যাঁ রে, আমরা তো সব দরজা খোলা রেখে এসেছিলাম। অরিজিৎ কাঁপা গলায় বলল। আবার একটা শব্দ। এবার মনে হলো কেউ দোতলায় দৌড়াচ্ছে, দ্রুত পায়ের শব্দ, একটা ঘর থেকে আর একটা ঘরে। আমার বুকের মধ্যে ধুকপুক করতে শুরু করলো। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, চল চল ওপরে গিয়ে দেখি, নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। কিন্তু সত্যি বলতে আমি নিজেও ভয় পাচ্ছিলাম। অরিজিৎ আমার হাত চেপে ধরল। বিমল, আমার খুব ভয় করছে, চল আমরা এখান থেকে চলে যাই। কাগজপত্র তো নেওয়া হয়ে গেছে, চল চল। আমি মাথা নাড়লাম। আমরা দ্রুত সিঁড়ির দিকে এগোলাম। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চমকের মতো এক দৃশ্য আমাদের চোখের সামনে ঘটে গেল। সিঁড়ির ওপরে দোতলার করিডোরে একজন সাদা শাড়ি পরা অস্পষ্ট আকৃতি দাঁড়িয়ে আছে। আকৃতিটা স্থির, কিন্তু তার চারপাশে বাতাস যেন কাঁপছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু মনে হচ্ছিল একজন মহিলা। অরিজিৎ একটা চাপা চিৎকার করে উঠল। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে আবার খুললাম। ভাবলাম হয়তো আমার দৃষ্টিভ্রম হচ্ছে, কিন্তু না, আকৃতিটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেটা নড়ে উঠল, ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসছে। আমরা দুজনে পেছনে সরে গেলাম। এবার একটা শব্দ শুনলাম, একটা মহিলা কণ্ঠ, ভয়ঙ্কর। শব্দটা বলছে, কেন এসেছো এখানে? আমার ঘরে কেন এসেছো? আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, পুরো ঘরটা যেন ঘুরছে। অরিজিৎ আমার হাত শক্ত করে ধরল। বিমল, দৌড়া! অরিজিৎ চিৎকার করে উঠল। আমরা দুজন সদর দরজার দিকে দৌড়ালাম, কিন্তু পেছন থেকে সেই কণ্ঠস্বর তখনও ভেসে আসছিল, ফিরে এসো, ফিরে এসো। আমরা দরজা খুলে বাইরে ছুটে গেলাম। গেটের দিকে দৌড়াতে দৌড়াতে আমি একবার পেছন ফিরে তাকালাম। দোতলার একটা জানলায় সেই আকৃতি দাঁড়িয়ে আছে, আমাদের দিকেই তাকিয়ে। আমরা গেট পার হয়ে গাড়িতে উঠে গেলাম। অরিজিৎ কাঁপা হাতে গাড়িতে স্টার্ট দিল এবং সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে গেল। কিছুক্ষণ কেউ কথা বললাম না। আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম, ভয়ে কাঁপছিলাম।
আমার বুকে ব্যথা হচ্ছিল, মনে হচ্ছিল যেন শ্বাস নিতে পারছি না। কি দেখলাম আমরা? কি ছিল ওটা? অরিজিৎ কাঁপা গলায় বলল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার সব বিশ্বাস, সব যুক্তি সেই মুহূর্তে ভেঙে গেছিল। আমি জীবনে কখনো ভাবিনি এরকম কিছু সম্ভব। আমরা গ্রামের মূল রাস্তায় এসে গাড়ি থামালাম। অরিজিৎ গাড়ি থেকে নেমে একটা চায়ের দোকানে গেল। আমিও নামলাম। আমাদের দুজনের অবস্থা দেখে দোকানদার জিজ্ঞেস করল, কি হয়েছে বাবুরা? কোনো বিপদ হয়েছে নাকি? আসুন আসুন, বসুন, এখানে চা খান। অরিজিৎ চা খেতে খেতে বলল, আমরা এই পুরনো বাড়ি থেকে আসছি, মানে জমিদার বাড়ি থেকে। দোকানদার চমকে গেল, বলল, বাপরে, আপনারা ওখানে গিয়েছিলেন? কেন? আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? ওখানে গেলে কোনো সমস্যা আছে? দোকানদার মাথা নাড়ালো। ওই বাড়িতে কেউ যায় না বাবু, খুব ভয়ের জায়গা। বহু বছর আগে ওখানে একটা মৃত্যু হয়েছিল, তারপর থেকে ওই বাড়িতে অশান্তি। যে যায় সে অদ্ভুত জিনিস দেখে। রাত্রে ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে। গ্রামের লোকেরা বলে ওই বাড়িতে নাকি মৃত মহিলার আত্মা ঘুরে বেড়ায়। সে শান্তি পায়নি। আমার গা শিউরে উঠল। আমি বললাম, আপনি কি জানেন সেই মহিলা কে ছিল? হ্যাঁ বাবু, ওই বাড়ির মালকিন ছিলেন, জমিদারের বউ। শুনেছি খুব সুন্দরী ছিলেন, কিন্তু খুব কষ্টে ছিলেন। জমিদার নাকি তাকে ঠিকমতো রাখতেন না। একদিন রাত্রে সে দোতলা থেকে পড়ে মারা যায়। কেউ কেউ বলে সে নাকি নিজে থেকে ঝাঁপ দিয়েছিল, আবার কেউ বলে তাকে ঠেলে ফেলা হয়েছিল। সত্যিটা কেউ জানে না, কিন্তু তার আত্মা ওই বাড়িতেই থেকে গেছে। অরিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কিন্তু আমার দাদু তো ভালো মানুষ ছিলেন, তিনি দিদিমাকে খারাপ রাখতেন এমন তো শুনিনি। দোকানদার কাঁধ ঝাঁকালো। আমি তো যা শুনেছি তাই বললাম বাবু, আপনাদের এখন ওদিকে না যাওয়াই ভালো, বিশেষ করে সন্ধ্যের পর। আমরা চা শেষ করে আবার গাড়িতে উঠলাম। রাস্তায় ফিরতে ফিরতে অরিজিৎ বলল, বিমল, আমি আর জীবনে ওই বাড়িতে যাব না। কাগজপত্র পেয়ে গেছি, এবার বাবা যা খুশি করুক বাড়িটা নিয়ে, বিক্রি করুক, ভেঙে দিক, যা খুশি করুক। আমি মাথা নাড়লাম, কিছু বললাম না। আমার মন তখনও সেই দৃশ্যটা নিয়েই ভেবে যাচ্ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম সেই সাদা আকৃতি। এটা কোনো দৃষ্টিভ্রম ছিল না, অরিজিতও দেখেছিল। আমরা দুজনেই একসঙ্গে একই জিনিস যদি দেখতে পাই, সেটা তো বাস্তব না হয়ে যায় না। কিন্তু আসল ভয় শুরু হলো সেই রাতে। আমরা বিকেলে পলাশী ফিরে এলাম। আমি বাড়িতে ফিরে সাথীকে সব বলতে গেলাম, কিন্তু পারলাম না। সে বিশ্বাসই করবে না। আমি তো নিজেই বিশ্বাস করে উঠতে পারছি না। রাতে খাওয়া দাওয়ার পর আমি শুতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। বারবার সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে, সেই সাদা আকৃতি, সেই কণ্ঠস্বর। রাত প্রায় 2টো বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। একটা অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছিল ঘরে কেউ আছে। আমি চোখ খুললাম। আমার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হলো। ঘরের কোণায় অন্ধকারে একটা সাদা আকৃতি দাঁড়িয়ে আছে, স্থির, আমার দিকেই তাকিয়ে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। আমার পুরো শরীর অবশ হয়ে গেছে, আমি নড়তে পারছি না। আকৃতিটা এবার ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসছে, আরো কাছে, আরো কাছে। এবার আমি দেখতে পেলাম একটা মুখ, বিকৃত মুখ, চোখ দুটো কালো গর্ত, মুখ হাঁ করা, মুখের ভেতর অজস্র দাঁত। তুমি এসেছিলে, আমার ঘরে এসেছিলে। সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার শুনলাম। এবার সে আমার খুব কাছে চলে এলো, এত কাছে যে আমি তার ঠান্ডা উপস্থিতি অনুভব করতে পারছিলাম। পুরো ঘরের তাপমাত্রা কমে গেছে, আমার শ্বাস বেরোচ্ছে সাদা ধোঁয়ার মতো। হঠাৎ সে আমার দিকে ঝুঁকে পড়ল। আমি স্পষ্ট অনুভব করলাম একটা ঠান্ডা স্পর্শ আমার গলায়, যেন কেউ আমার গলা চেপে ধরছে। আমি শ্বাস নিতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল।
তুমি জানো না কি হয়েছিল সেই রাত্রে? আমি তো পড়িনি, আমাকে ঠেলে দেওয়া হয়েছিল। আকৃতিটার কণ্ঠস্বর এবার যেন সামান্য ব্যথিত শোনালো। আমি শাস্তি চাই, আমি ন্যায় বিচার চাই। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি বোধহয় মারা যাচ্ছি। হঠাৎ পাশের সাথীর গলা শুনলাম, বিমল, বিমল, কি হয়েছে তোমার? সাথী আমাকে জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। আমার চোখ খুলে গেল। ঘরের লাইট জ্বলছে। সাথী আমার সামনে দাঁড়িয়ে ভয়ে ফ্যাকাশে। আমি চারপাশে তাকালাম, না, কোনো সাদা আকৃতি নেই, সব স্বাভাবিক। তুমি ভয়ঙ্কর চিৎকার করছিলে, দুঃস্বপ্ন দেখছিলে নাকি? সাথী জিজ্ঞেস করল। আমি কাঁপা হাতে আমার গলার স্পর্শ করলাম। আমার গলায় ব্যথা। আমি উঠে গিয়ে বাথরুমে আয়নায় দেখলাম আমার গলায় লাল দাগ, যেন কেউ সত্যি চেপে ধরেছিল। এটা এটা দেখো। আমি সাথীকে দেখালাম। সাথী দাগ দেখে ভয় পেয়ে গেল। এটা কিভাবে হলো? আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি সাথীকে সব বললাম, সেই বাড়ির ঘটনা, আমরা কি দেখেছিলাম, আর সেই রাতের অভিজ্ঞতা। সাথী শুনে আতঙ্কিত হয়ে গেল। বলল, তুমি ওখানে কেন গেলে? এখন কি হবে? আমি জানতাম না কি হবে, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটাই শেষ নয়। সেই আত্মা আমাকে অনুসরণ করছে। পরের কয়েক দিন ছিল দুঃস্বপ্নের মতো। প্রতি রাত্রে আমি তাকে দেখতাম, কখনো ঘরের কোণায়, কখনো জানলার বাইরে, কখনো আয়নায়, এমনকি কখনো ছাদ থেকে ঝুলন্ত অবস্থায়। সাথীও তাকে একবার দেখেছিল। সে ভয়ে কাঁদতে শুরু করেছিল। আমি স্কুলে যেতে পারছিলাম না, ঘুমাতে পারছিলাম না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, আমার ওজন কমে যাচ্ছিল, চোখের নিচের কালো দাগ সবার চোখে পড়ছিল। আমি অরিজিৎকে ফোন করলাম। সেও একই অভিজ্ঞতার কথা বলল। প্রতি রাত্রে সেও সেই আত্মাকে দেখছে। বিমলা, আমরা একটা ভুল করেছি ভাই। ওই বাড়িতে যাওয়া উচিত হয়নি। এখন সেই আত্মা আমাদের চাচ্ছে না। অরিজিৎ কাঁদতে কাঁদতে বলল। আমি সিদ্ধান্ত নিলাম একজন তান্ত্রিকের কাছে যেতে হবে। আমার এক সহকর্মী একজনের নাম বলল। তার নাম স্বামী অরিন্দম। তিনি নাকি এইসব ব্যাপারে অভিজ্ঞ। আমি এবং অরিজিৎ দুজনে মিলে স্বামীর আশ্রমে গেলাম। একজন অল্প বয়সী সন্ন্যাসী। আমরা তাকে সব বললাম। তিনি গম্ভীর হয়ে সব শুনলেন। তারপর বললেন, তোমরা একটা অশান্ত আত্মার সংস্পর্শে এসেছ। সেই আত্মা মৃত্যুর পরেও শান্তি পায়নি, কারণ তার মৃত্যু ন্যায়সঙ্গত ছিল না। সে এখন তোমাদের মাধ্যমে সত্য প্রকাশ করতে চায়। কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো জানি না কি হয়েছিল, আমি বললাম। স্বামী বললেন, তোমাদের আবার সেই বাড়িতে যেতে হবে, তবে এবার আমি তোমাদের সঙ্গে যাব। আমরা সেই আত্মার সঙ্গে কথা বলবো, তার কষ্টের কারণ জানব, তবেই সে শান্তি পাবে এবং তোমাদের ছাড়বে। আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম। আবার সেই বাড়িতে যাওয়ার কথা শুনে আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। কিন্তু আমরা বুঝলাম যে এ ছাড়া আর কোনো উপায় নেই। 3 দিন পর আমরা 3 জন মিলে আবার সেই গ্রামে পৌঁছালাম। এবার আমরা সন্ধ্যের সময় পৌঁছালাম। বাড়িতে ঢোকার সময় আমার হৃৎপিণ্ড এত জোরে কাঁপছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। এবার বাড়িটাকে সন্ধ্যের ম্লান অন্ধকারে যেন একটা দানবের মতো দেখাচ্ছিল। আমরা ভেতরে ঢুকলাম। স্বামীর ড্রয়িং রুমের মেঝেতে একটা লাল কাপড় পেতে তার উপর পূজার সামগ্রী সাজাতে শুরু করলেন। তিনি বললেন, তোমরা আমার পেছনে বসো এবং যাই দেখবে ভয় পাবে না, চিৎকার করবে না, শান্ত থাকবে, ঠিক আছে? আমরা তার পেছনে বসে পড়লাম। স্বামী মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘরের তাপমাত্রা কমতে শুরু করল। অসম্ভব ঠান্ডা। বাতি নিভে যেতে লাগলো। বারবার যে যজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞের আগুনও নিবু নিবু হয়ে আসছিল। স্বামী বারবার
সেই যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিয়ে কোনো রকমে সে আগুনটাকে প্রজ্বলিত রাখছিলেন। হঠাৎ আমরা শুনলাম সেই পরিচিত কণ্ঠস্বর, কে ডাকছে আমায়? একটা সাদা আকৃতি ঘরের মাঝে ভেসে উঠল। এবার আকৃতিটা আরো স্পষ্ট। একজন মহিলা, সাদা শাড়ি পরা, লম্বা চুল, কিন্তু মুখটা এখনো বিকৃত, ভয়ঙ্কর। স্বামী শান্ত স্বরে বললেন, আমি তোমাকে ডেকেছি। তুমি কে? কেন তুমি এই পৃথিবীতে আটকে আছো? এই বাড়িটাকে দখল করে রেখেছই বা কেন? আকৃতিটা কিছুক্ষণ স্থির থাকল, তারপর সেই ব্যথিত কণ্ঠে বলল, আমি প্রমীলা। আমি এই বাড়ির মালকিন ছিলাম। আমার স্বামী আমাকে হত্যা করেছিল। আমরা শুনে স্তব্ধ হয়ে গেলাম। অরিজিৎ ফিসফিস করে বলল, কি বলছে? আমার দাদু? হতেই পারে না। স্বামী হাত তুলে আমাদের চুপ করতে ইশারা করলেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, কেন তিনি তোমাকে হত্যা করলেন? এবার প্রমীলার আত্মা কাঁদতে শুরু করল, ভয়ঙ্কর, হৃদয় বিদারক কান্না। তারপর বলল, আমি তাকে একটা সত্য বলেছিলাম, এমন একটা সত্য যা সে সহ্য করতে পারেনি। সত্য? কি সত্য? আমি তাকে বলেছিলাম আমি তার ভাইয়ের সন্তান গর্ভে ধারণ করেছি। আমি এবং তার ভাই আমরা প্রেম করতাম, কিন্তু আমার পরিবার আমাকে জোর করে তার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। সেই রাত্রে যখন আমি সত্যটা বলেছিলাম, সে পাগলের মতো হয়ে গেছিল। সে আমাকে দোতলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি মারা যাই, কিন্তু সবাইকে বলা হয় আমি নাকি দুর্ঘটনায় মারা পড়েছি। আমার মাথা ঘুরতে শুরু করলো। অরিজিৎ বসে বসে কাঁপছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার দাদু একজন খুনি ছিলেন। স্বামী বললেন, তুমি কি চাও প্রমীলা? কিভাবে তুমি মুক্তি পাবে? আমি চাই সবাই সত্য জানুক। আমি খুন হয়েছিলাম, আমি আর আমার অজাত সন্তান। আমরা ন্যায় বিচার পাইনি। আমি শুধু চাই সত্য প্রকাশ হোক। স্বামী অরিজিতের দিকে তাকালেন, বললেন, অরিজিৎ, তুমি কি এই সত্য প্রকাশ করবে? তোমার পরিবারকে জানাবে? অরিজিৎ কেঁদে ফেলল, বলল, কিন্তু কিভাবে? আমার বাবা, আমার পরিবার সবাই জানবে। স্বামী অরিজিৎকে থামিয়ে বলল, শোনো, এই সত্যি যদি তুমি প্রকাশ না করো, তাহলে প্রমীলার আত্মা সারা জীবনেও শান্তি পাবে না। তারপর তিনি প্রমীলার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, প্রমীলা, শোনো, সত্য প্রকাশ হবে, কিন্তু তুমি এই ছেলেদের কষ্ট দিয়ে কিছু করতে পারবে না। তারা তো আর এই ঘটনার জন্য দায়ী নয়। তুমি তাদেরকে আর বিরক্ত করবে না। আমি প্রতিজ্ঞা করছি, তোমার কথা মানুষের কাছে পৌঁছাবে। প্রমীলার আত্মা কিছুক্ষণ স্থির থাকল, তারপর আস্তে আস্তে বাতাসে গুঁড়ো গুঁড়ো সূক্ষ্ম ধূলিকণার মতো মিলিয়ে গেল। শেষ মুহূর্তেও দেখলাম তার মুখে আর তখন রাগ নেই, রয়েছে একটা গভীর দুঃখ। অরিজিৎ উঠে দাঁড়ালো, চোখ মুছে সে বলল, দিদা, আমি আমার বাবাকে সব বলবো। আমরা সবাইকে জানাবো। আপনার সঙ্গে যা অন্যায় হয়েছে তা মানুষ জানবে।
আমি প্রতিজ্ঞা করছি, সেই গুঁড়ো গুঁড়ো ধূলিকণাগুলো ধীরে ধীরে উজ্জ্বল এক আলোকে পরিণত হলো, এত উজ্জ্বল যে আমরা চোখ বন্ধ করে ফেললাম। যখন আবার খুললাম তখন সেই আত্মা আর ঘরে নেই, ঘরের তাপমাত্রাও স্বাভাবিক হয়ে এসেছে। স্বামী গভীর নিঃশ্বাস ফেলে বললেন, সে মুক্তি পেয়েছে, এবার সে শান্তিতে আছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাত তখন প্রায় 9টা বাজে। পরের দিন অরিজিৎ তার বাবাকে সব বলল। প্রথমে তার বাবা কিছুতেই বিশ্বাস করতে চাননি, কিন্তু অরিজিৎ যখন তাকে সেই বাড়ির ঘটনা বিস্তারিত বলল, আর যখন আমি আমার গলার দাগ দেখালাম, তখন তিনি নীরব হয়ে গেলেন। তারপর তিনি ফোন করলেন তার কাকাকে, অর্থাৎ অরিজিতের দাদুর ভাইকে। অনেকক্ষণ পরে অরিজিতের বাবা আমাদের জানালেন যে তার কাকা সব সত্য স্বীকার করে নিয়েছেন। বলেছেন, হ্যাঁ, প্রমীলা তাকে ভালোবাসতেন, কিন্তু পরিবার তাকে জোর করে বড় ভাইয়ের সঙ্গে বিয়ে দেয়। অরিজিতের বাবা নত মুখে চুপচাপ ঘরের ভেতর চলে গেলেন। অরিজিতের পরিবার সেই বাড়িতে প্রমীলা দিদার জন্য একটা স্মৃতিফলক লাগালো। তাতে লেখা হলো, প্রমীলা দেবীর স্মরণে, যিনি অন্যায়ভাবে প্রাণ হারিয়েছিলেন, তার আত্মা শান্তিতে থাকুন। সেই রাতের পর থেকে সেই আত্মাকে আমি আর দেখিনি। আমার ঘরে আর কোনো ঠান্ডা হাওয়া বয়নি, রাতে আর কোনো অদ্ভুত উপস্থিতি অনুভব করিনি। প্রমীলা দিদার আত্মা সত্যিই শান্তি পেয়েছে। রণদীপদা এবং সৌম্যদা, এই ছিল আমার অভিজ্ঞতা। আপনাদের বিমল চক্রবর্তী, পলাশী, পশ্চিমবঙ্গ। অনেক ধন্যবাদ বিমল। এই ঘটনাটা তো শুধু ভয়ের ঘটনা নয়, এই ঘটনার সঙ্গে অনেক দুঃখ, অনেক ইতিহাস, অনেক না পাওয়ার একটা কাহিনী জুড়ে আছে। অন্যান্যবার যখন আমরা চিঠি পড়া শেষ করি, আমাদের মনে একটা ভয়ের রেশ রয়ে যায়, কিন্তু এই চিঠি যখন শেষ করছি তখন আমার মনে রয়ে গেল শুধুই এক টুকরো মন খারাপ। আর সেই মন খারাপটুকু নিজের ভেতরে বাঁচিয়ে রেখেই আজকের এপিসোড শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে একটা নতুন চিঠি নিয়ে। ততদিনের মতো সবাই ভালো থেকো। গুড নাইট। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।